আমাদের দেশ নদীমাতৃক। এই দেশে বেশিরভাগ মানুষের জীবনের সাথে তাই নদীর পানি ওতপ্রোতভাবে জড়িত এবং এই জন্য নদীর পানি যদি দূষিত হয়ে পড়ে তা জনজীবনে মারাত্মক বিপর্যয় আনতে পারে। আমাদের দেশে মহামারী আকারে যে সমস্ত রোগ হয়, যেমন কলেরা, ডায়রিয়া, সিগেলোসিস, জন্ডিস, এগুলো সাধারণত পানিবাহিত এবং সাধারণত দেখা যায় যে নদীর পানি বা সচরাচর ব্যবহার করে এই ধরনের পানি যখন দূষিত হয়ে পড়ে তখন এই সকল রোগের প্রকোপ খুব বেশি দেখা দেয়। কোনো পানি সত্যিকার অর্থে দূষিত হয়েছে কিনা তা যদি জানতে হয় তাহলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে সরাসরি সরেজমিনে পানি গিয়ে দেখতে হবে এবং সেখানে পানি দূষণ নির্দেশ করে এমন কিছু উপাত্ত সেখানে নেবে দেখতে হবে। তারপরেই বলা যাবে যে পানি সত্যিকার অর্থে দূষিত হয়েছে কি না। পানি দূষণ যে সমস্ত পদার্থ দিয়ে হয় সাধারণত সেই পদার্থগুলোকে দুভাগে ভাগ করা যায়। তার একটি যেমন পচনশীল দূষক, যেগুলো প্রধানত জৈব বস্তু দ্বারা হয়ে থাকে, আর অপচনশীল দূষক যার ভিতরে কিছু কিছু আছে যেমন কীটনাশক এবং কিছু কিছু কৃত্রিম তন্তু দ্বারা যে সকল জিনিস তৈরি হয় সেগুলো। এগুলো পরিবেশে আসলে সহজে নষ্ট হয় না এবং তা পানি দূষণের মাত্রা বাড়িয়ে দেয়। ঢাকা মেট্রোপলিটনের কাছে বুড়িগঙ্গা নদীতে সাধারণত যে সমস্ত পদার্থ দিয়ে পানি দূষিত হচ্ছে তাকে মোটামুটি আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার প্রথমটা হচ্ছে যেমন ঘন বসতিপূর্ণ এলাকা থেকে যেসব বর্জ্য সৃষ্টি হয় সেগুলো নদীতে আসে, এসে দূষণ ঘটায়। এরপরে রয়েছে নদীর পাড়ে যে সমস্ত ছোটখাটো কলকারখানা রয়েছে সেগুলি থেকে দূষক পদার্থ আসে, আর আসে নদীতে যে সমস্ত নৌযান চলাচল করে সেগুলি থেকে নিক্ষিপ্ত বর্জ্য এবং পোড়া তেল, এগুলো নদীর পানিতে দূষিত করে। এছাড়া আরো রয়েছে পাগলাতে অবস্থিত যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেখান থেকে যে বর্জ্য পানি নদীতে নিক্ষেপ করা হয় সে পানিও নদীর পানিকে দূষিত করে। দূষণ পরিমাপের কথা যা একটু আগে আমি বলেছি সেটা প্রকৃতপক্ষে আমরা নিজেরা অনেক সময় করি এবং এই ব্যাপারে বুড়িগঙ্গার ব্যাপারে বলতে গেলে আমি বলবো যে 1972 সালে আমরা ওখানে একটা গবেষণা কাজ করেছি নদীর পানি দূষণের পরিমাপ করার জন্য, এবং সেই সময় আমাদের কাজের যে মূল ধারাটা ছিল সেটা যে কিনার দিয়ে যে পানিটা যাচ্ছে সেই পানি দূষণের মাত্রা কি এবং ওই দূষিত অবস্থায় কি কি জলজ জীব সেখানে বাস করছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। তখন আমরা দেখছি যে নদীর মাঝখান দিয়ে যে পানিটা বয়ে যাচ্ছে সেই পানিতে পুষ্টি এবং জৈব পদার্থের উৎপাদনের মানটা ঠিক তত বেশি নয়, বা ঠিক এই মুহূর্তে তা কোনো দূষণ অবস্থা নির্দেশ করছে না। এ ব্যাপারে যে কথাটা আমরা ব্যাখ্যা হিসেবে বলতে চাই তা হচ্ছে যে ঠিক বুড়িগঙ্গা নদীতে জোয়ার চলে, এছাড়া বর্ষাকালে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পানি নদী দিয়ে বয়ে যায়। অ্যাকচুয়ালি এই বর্ষাকালে যে পানি বেশি হয় সেই পানিটা দূষণটা তরল করে দেয় এবং তা ভাটির দিকে নামিয়ে নিয়ে যায়। সুতরাং বুড়িগঙ্গা নদীর পলিউশন বা দূষণ বলতে আমরা যদি বলতে চাই তাহলে মোটামুটি বলতে হবে যে এটা কতটা স্থানিক এবং সময়ের সাথে কিছুটা ওঠানামা করে, অর্থাৎ বছরের যে বিভিন্ন ঋতু আছে সেই ঋতুর সাথে এগুলো ওঠানামা করে। তো খুব সহজে আমরা যদি যেমন মৈত্রী ব্রিজ বা সদরঘাটের নিকটে যদি যাই তাহলে আমরা দেখবো যে পানির উপরে তেলের একটা ভাসমান স্তর রয়েছে। এই ভাসমান তেলগুলো সাধারণত নৌযান থেকে আসে এবং যা পানির জন্য খুবই ক্ষতিকারক, কারণ এই পানির উপরে এই ভাসমান তেল যদি থাকে তাহলে বায়ু থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এই সকল গ্যাস পানিতে সহজে মিশতে পারে না, ফলে পানিতে বসবাসকারী যে সমস্ত জীব তাদের জন্য অসুবিধা হয়। ডক্টর মনিরুজ্জামান, আপনি দূষণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে কিছু বলেন। দূষণ নিয়ন্ত্রণ একটা ব্যাপক ব্যাপার। এই জন্য রয়েছে আমাদের যেমন সামাজিকভাবে মানুষদেরকে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে বুঝতে পারে যে দূষণটা কি এবং দূষণ কেন হচ্ছে এবং দূষণের ক্ষতিকারক প্রভাব কি। যদি সাধারণ মানুষ যদি এটা বুঝতে পারে তাহলে আমার মনে হয় দূষণটা খুব সহজেই করা সম্ভব, এটাকে মোকাবেলা করা সম্ভব। এছাড়া যে সমস্ত বিভিন্ন মিডিয়া আছে সেই মিডিয়াতে আমাদের সবসময় লোকদেরকে বোঝাতে হবে যে এটা ক্ষতিকারক, আমাদের অনেক কিছুকে এটা ধ্বংস করে দিতে পারে। সুতরাং এই গুরুত্বটা মানুষের কাছে ভালোভাবে তুলে
ধরতে হবে, এই এক। আর দ্বিতীয়ত, যে সমস্ত জিনিস, যে সমস্ত দূষক দিয়ে পানি দূষিত হচ্ছে তাকে সরাসরি নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে বলা যেতে পারে, আমি বলেছি যে পোড়া তেলটা যাতে সহজে পানিতে না পড়ে সেজন্য, বা না ফেলে সেজন্য কিছুটা নিয়ন্ত্রণ আমার মনে হয় দরকার রয়েছে। তো বুড়িগঙ্গার ব্যাপারে আমার মনে হয় যে পোড়া তেলের এই নিয়ন্ত্রণটা দরকার। এছাড়া যে সামনে যে ঢাকা যে সিটি কর্পোরেশন আগামীতে যে একটা আধুনিক যে একটা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া চালু করতে যাচ্ছে, আমার মনে হয় সেই প্রকল্প যদি চালু হয় তাহলে জৈব দূষণের পরিমাণ বুড়িগঙ্গা নদীতে অনেক কমে যাবে। তবে নদীর দূষণের বেলায় মোটামুটি প্রধান যে কথাটা, সেটা হলো যে নদীর প্রবাহটা অক্ষুণ্ণ রাখতে হবে, এবং নদীর প্রবাহ যদি কোনো ক্রমে উজান এলাকায় যদি সেটা বিঘ্নিত হয়, যেমন বড় বড় বাঁধ নির্মাণ, অপরিকল্পিত জলাধার নির্মাণ বা বাঁধ নির্মাণ, এগুলো যদি করা হয় তাহলে নদীর প্রবাহ কমে যাবে, এবং এই প্রবাহ যদি কমে যায় তখনই দূষণের ফলাফলটা বেশ কয়েক গুণ মারাত্মক হয়ে আমাদের কাছে দেখা দেবে। সুতরাং আমাদেরকে এ বিষয়ে সাবধান হতে হবে, যেন নদীর উজান অঞ্চলে অপরিকল্পিতভাবে বড় বড় বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহগুলোকে বন্ধ করে না দেওয়া হয়। এগুলোই আমি মনে করি যে অন্তত যে সমস্ত প্রবাহিত নদী সেগুলোর দূষণ নিয়ন্ত্রণ করার জন্য একটা বড় একটা পদক্ষেপ হিসাবে কাজ করতে পারে। আমি এখন কথা বলছি ঢাকা নদী বন্দরে একজন কর্মকর্তা জনাব সাইফুল হক খানের সাথে। আচ্ছা জনাব সাইফুল হক খান, আপনাদের এই নদী বন্দর দিয়া প্রতিদিন কত লোক যাতায়াত করে? আমাদের এই নদী বন্দর দিয়ে প্রতিদিন আসা যাওয়া মিলিয়ে প্রায় 30,000 যাত্রী আসা যাওয়া করে এই বন্দরে। আপনারা জনগণকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন? আমরা মূলত যাত্রীদের সেবার জন্য টার্মিনাল ভবন, টার্মিনাল পন্টুন, গ্যাংওয়ে, মালামাল উঠানামার জন্য আমরা জেটি ফ্যাসিলিটি দিয়ে থাকি। সেটা আমাদের পন্টুন, জেটি, এই ফ্যাসিলিটির মাধ্যমে মালামাল এবং টার্মিনাল বিল্ডিং এর মাধ্যমে এবং গ্যাংওয়ে, পন্টুন, মূলত আজকে এই নদীবন্দর যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেখানে যাত্রীদের জন্য মূলত আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। ভবিষ্যতে আপনাদের আরো কোনো পরিকল্পনা আছে কিনা? জি হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমাদের টার্মিনালের পূর্ব প্রান্তে, আপনারা ওদিকে গেলে দেখবেন, সেখানে আরেকটি পন্টুন স্থাপন করার জন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি। তো সেখানে কিছুটা সাময়িক অসুবিধা আছে, তবে আমরা অচিরেই সেই প্রবলেম কাটিয়ে ওইখানে একটা পন্টুন দিতে পারবো বলে আশা রাখি। আপনার নাম কি? মোহাম্মদ সফর আলী। আপনি কি করেন? আমি জিঞ্জিরা বাজারে ব্যবসা করি। আপনি ঢাকায় যাতায়াত করেন? জি, যাতায়াত করি। কিভাবে যান আসেন? নৌকায় করে। মাঝি কত নেয়? মাঝি 1 টাকা করে নেয় প্যাসেঞ্জার প্রতি। তো আপনার যে যাতায়াতে কি অসুবিধা হচ্ছে এখন, এই যে মাঝির এভাবে নৌকা যাতায়াত করা, এটা কি রিস্কি বা বিপজ্জনক? আপনার কি অসুবিধা হয় যাতায়াতে? বিপজ্জনক তো অবশ্য হয়ই, তবে এটা তো আমাদের অনেক দিনের পুরনো, এখানে আমরা নৌকায় যাতায়াত করে থাকি, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। এখন তো ব্রিজ হবে কথা হয়েছে, এখানেই বোধহয় হয়তো ব্রিজ হবে। তো আপনি এই ব্যাপারে কি মনে করছেন? ব্রিজটা তো আমাদের অনেক দিনকারই আশা, তো হইলে মনে হয় ভালো হয়। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাকুর হোসেন। আপনি কি করেন? এই ব্যবসা করি। আপনার কি বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে মানে এলাকার নাম বলেন? লক্ষ্মণগঞ্জ। তো আপনি নিয়মিত ঢাকা যাতায়াত করেন? জি, নিয়মিত ঢাকা যাতায়াত করি। এই নৌকাতে যাতায়াত করেন? জি। তো নৌকা যাতায়াত তো অসুবিধা নাকি? হ্যাঁ, এখান থেকে একটু রিক্সে বলি, আপনার নামতে খুব অসুবিধা হয়। তো ব্রিজ হলে ভালো হবে? ব্রিজ হলে খুবই ভালো হয়, শুধু যাতায়াতের জন্য, আমার এলাকার জন্য ভালো হয়। চাচা আপনার নাম কি? মোহাম্মদ ইমামউদ্দিন। আপনি তো এই নদীতে নৌকা পারাপার করেন লোকজনকে, কতদিন ধরে করছেন? 20 বছর হবে। 20 বছর ধরে এই শুধু পারাপারের কাজ করেন? আপনার পরিবারে কতজন লোক আছে? এখন তো ছেলে পেলে তো করে দিয়েছি, এখন আছে 5 জন। তো আপনার আয় হয় কত? এই 50-60। তাতে চলে? আদি কি আর চলা, কষ্ট মতো চলতে হয় আর কি। কিরকম ধরনের লোক পার হয় আপনার নৌকায়? ধরেন গরিব ধনী সবাই পার হয়। মানে চাকরি করে, ওই পারে যে চাকরি করে তারা পার হয়, যারা হয়তো কাজ করবে, লেবার মতো কাজ করবে ওরা পার হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই তো ব্রিজ হওয়ার কথা। হ্যাঁ, তো ব্রিজ হলে তো জনগণের ভালো হইব। ভালো হবে। আপনারও তো ভালো হইব না কি কোন? হ্যাঁ, সবার ভালো, আমাদের ভালো।
নতুন সেতু নির্মাণ করা হচ্ছে বাবুবাজারে, তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই বুড়িগঙ্গা নদীর তীরে আমাদের পূর্বপুরুষেরা সামান্য কয়েকটি দালান কোঠা নিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট শহর ঢাকা। আমরা ধারাবাহিকভাবে এই নগরীকে সমৃদ্ধ করেছি। আজ ঢাকা মহানগরী এক বিশাল নগর। আমাদের পরবর্তী বংশধরেরাও এই সমৃদ্ধ জনপদ আরো সমৃদ্ধ করে তোলার কাজে এগিয়ে যাবেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। খুদা হাফেজ।